ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, আজকে আমরা লেভেলস অফ টিচিং, ব্লুম টেক্সোনমি, ম্যাক্সিমাম অফ টিচিং এই জায়গাগুলো পড়বো এবং পড়ে এখান থেকে লাস্ট জানুয়ারিতে যে পরীক্ষা হয়ে গেল, ডিসেম্বর শেষের পরীক্ষাগুলি তো জানুয়ারিতে হয়েছিল 2026-এ, যেই পরীক্ষাটা হয়ে গেছে সেখানে কী কী পেপার ওয়ান এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একে একে সলভ করব। তাহলে প্রথমে আমরা যখন পড়েছিলাম মানে হচ্ছে টিচিংয়ের লেভেল, তো আমরা পড়েছিলাম যে টিচিংয়ের মূলত 4টা লেভেল। একটা হচ্ছে অটোনোমাস লেভেল, একটা হচ্ছে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, আর হচ্ছে রিফ্লেকটিভ। অটোনোমাস হচ্ছে সব থেকে নিচে, তারপরে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং এবং তারপরে হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। তাহলে অটোনোমাস লেভেলে কি হচ্ছে, একজন নিজে নিজেই পড়াশোনা করছে, একজন নিজে নিজেই কিছু শেখার চেষ্টা করছে। তাহলে যখন কেউ একজন নিজে নিজে শেখার চেষ্টা করছে, নিজে নিজে জানার চেষ্টা করছে, তাহলে সেখানে টিচিং থাকে না বললেই চলে। তাহলে এর জন্য কি অটোনোমাস একদম লোয়েস্ট লেভেল। তারপরে কি রয়েছে, মেমোরি লেভেল। মেমোরি লেভেল টিচিংয়ের মূল উদ্দেশ্যই হলো আমাদের মেমোরিকে ট্রেন করা। আমরা কত ভালো মুখস্থ করতে পারি, কত ভালো আমরা বা কত বেশি দিন আমরা মনে রাখতে পারি, সেটাই হচ্ছে মেমোরি লেভেল টিচিংয়ের মূল উদ্দেশ্য। আন্ডারস্ট্যান্ডিংয়ে কি, আমি কোনো জিনিস কতটা বুঝতে পারছি, কোনো জিনিসকে আমি কি নিজের ভাষায় সেটাকে বলতে পারছি, নিজের ভাষায় গুছিয়ে বলতে পারছি, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংয়ের মূল অবজেক্টিভ। রিফ্লেকটিভ লেভেলে হচ্ছে আমি সেখানে যখন টিচিং দিচ্ছি, টিচিংটার মূল উদ্দেশ্যটা কি হচ্ছে, সেখানে একটা বাচ্চা শুধু টিচার যেটা পড়ালো, যেভাবে পড়ালো তার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। একটা বাচ্চা যেন বা একটা স্টুডেন্ট যেন সে যেন নিজস্ব থিঙ্কিং, নিজস্ব ইনোভেটিভ ইমাজিনেশন সেখানে যেন দিতে পারে। সেখানে যেন সে কিছু নতুন কিছু বা টিচার একটা ডাইমেনশন থেকে পড়াচ্ছে, বাচ্চা অন্য একটা ডাইমেনশন থেকেও যেন বলতে পারে। তো মেমোরি লেভেল আপনারা জানেন, এটা মূলত প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য খুব ভালো। আর রিফ্লেকটিভ লেভেল হচ্ছে যারা উঁচু ক্লাসে পড়ে, যারা কলেজ লেভেলে পড়ছে বা ইউনিভার্সিটি লেভেলে পড়ছে, তাদের জন্য রিফ্লেকটিভ লেভেল ভালো, তাদের জন্য আবার মেমোরি লেভেল ভালো না। যেমন আপনাদের যদি শুধু মুখস্থ করানো হয়, বলা হলো যে শুধু মুখস্থ করো, মনে রাখো, তাহলে আপনাদের সেই পড়া ভালো লাগবে না। বাট আপনাদের সেই পড়াটাই ভালো লাগবে যেখানে আপনারা নিজস্বভাবে চিন্তাভাবনা দিতে পারবেন, যেখানে আপনারা খুব ডিপ থিঙ্কিং করতে পারবেন, সেটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল টিচিং। আমরা পড়েছিলাম মেমোরি লেভেল টিচিং দিয়েছিলেন হচ্ছে হারবার্ট, মনে পড়ছে সবার? হারবার্ট দিয়েছিলেন। ওকে, এই মেমোরি লেভেল অফ টিচিংয়ের কিছু কটা স্টেপ ছিল, স্টেপগুলো মনে রাখতে হবে। পড়ানোর সময় আপনাদের পড়িয়েছিলাম যে প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন অ্যান্ড কম্প্যারিজন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড হচ্ছে অনেক সময় 5টাই থাকে,
নম্বর হচ্ছে রিক্যাপিটুলেশন। তো এই 6টা স্টেজের কথা আমি বলেছিলাম মনে রাখতে, তাই তো? এই 6টা স্টেপ মনে রাখতে। মেমোরি লেভেল দিয়েছে হচ্ছে হার্বার্ট, তাই তো? সবার মনে পড়ছে? ওকে। যদিও নতুন স্টুডেন্টদের টিচিং পড়ায়নি, যারা পুরনো স্টুডেন্ট আছেন তাদেরই টিচিং পড়িয়েছি, নতুনদের এখনও টিচিংটা পড়ানো হয়নি। আচ্ছা, মানে যারা নতুন জয়েন করেছেন কয়েকদিন আগে তাদের পড়ানো হয়নি। এরপর আছে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কে দিয়েছে? মরিসন। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হচ্ছে, একটা বাচ্চা নিজে এক্সাম্পল দিতে পারছে কিনা, নিজের ভাষায় ব্যক্ত করতে পারছে কিনা, বাচ্চা কত অনুমান করতে পারছে, বাচ্চা ডিফারেন্স বলতে পারছে কিনা, বাচ্চা অ্যানালাইসিস করতে পারছে কিনা, এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, তাই তো? সবার মনে পড়ছে? এরপরে ছিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিংয়ের কিছু স্টেপস, এই 5টা স্টেপ মনে রাখবেন। এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন আর হচ্ছে রিসাইটেশন, 5টা স্টেপ। পেপার ওয়ানে যদি আসে ম্যাক্সিমাম স্টেপ আসবে, তার বাইরে আসবে না। এরপরে ছিল বিগিয়ান হান্টের রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংয়ে পড়ানোটা শুধু টিচার কি পড়াচ্ছে সেটা বোঝার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেখানে ইন্ট্রোস্পেকশনের কথা বলা হয়। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে ডিপলি, খুব গভীরে গিয়ে চিন্তা করাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন। তাহলে এখানে টিচার একজন পড়ালেন, বাট টিচার পড়ানোর পরই টিচার কি পড়ালেন শুধু তার মধ্যেই বাচ্চা সীমাবদ্ধ থাকবে না। বাচ্চা কি দেখবে? বাচ্চা দেখবে যে সেটাকে আর কতভাবে বলা যেতে পারে। এই জন্যই এই লেভেল অফ টিচিং কি ভেরি থটফুল এবং ইউজফুল। ওকে। রিফ্লেকটিভ লেভেলে কি করা হয় মেনলি, এগুলোতে রিয়াল প্রবলেম সিচুয়েশনে যখন আমরা পড়ি সেটাকে আমরা কীভাবে সলিউশন করব, কীভাবে সলভ করব, তার জন্য রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। মনে পড়ছে? আমরা জানি প্রথমে একটা বাচ্চাকে মেমোরি লেভেল যে টিচিং, সেটাই তাকে প্রথমে দিতে হবে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিতে হবে, তারপরেই রিফ্লেকটিভ লেভেল দিতে হবে। যেমন প্রথমেই যদি একটা বাচ্চাকে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং দেই, তার কিন্তু কিছুই হবে না, তার কারণ তার বেসই তৈরি হয়নি। তখন আমাদের যখনই কোনো কনসেপ্ট শিখি, আমাদের প্রথম বেসটা তৈরি হয় মেমোরি লেভেলের মাধ্যমে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপরে সেটা রিফ্লেকটিভ লেভেলে যায়, তাই তো? ক্লিয়ার সবার? তাহলে রিফ্লেকটিভ লেভেল যখন হবে তখন অবভিয়াসলি ক্লাসরুম অনেক বেশি স্বাধীন হবে, বাচ্চাদের অনেক বেশি স্বাধীনতা দিতে হবে, স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দিতে হবে রিফ্লেকটিভ লেভেলে। ওকে। এরপরে আমরা পড়েছিলাম ফেজেস অফ টিচিং। আমরা যখন পড়াচ্ছি তার 3টা ফেজ থাকে। একটা ফেজ হচ্ছে প্রি অ্যাক্টিভ বা প্ল্যানিং, ক্লাসে পড়াবো, কিভাবে পড়াবো, আমি প্ল্যানিং করব না যে ক্লাসে যে আমি পড়াতে যাব কিভাবে পড়াবো, আমি ক্লাসে পড়ানোর সময় কী কী এক্সাম্পল দিতে পারি, আমি তো প্ল্যানিং করতে হবে আমাকে, তাই না? আমি ক্লাসে কীভাবে আজকে পড়াবো তার জন্য আমাকে প্ল্যানিং করতে হবে, সেটা হচ্ছে প্রি অ্যাক্টিভ বা প্ল্যানিং। ইন্টারঅ্যাক্টিভ ফেজে কি, আমি ক্লাসে কি পড়াচ্ছি সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ। ক্লাসে আমি যেই টপিকটা ঠিক করে নিয়েছি সেটাকে আমি যে পড়াচ্ছি সেটাই হচ্ছে আমার কি, ইন্টারঅ্যাক্টিভ। আপনারা জানেন প্রি অ্যাক্টিভে কী হবে? প্রি অ্যাক্টিভে মূলত আমরা কি করছি, আমি আজকের আমার ক্লাসে কি পড়াবো, আমার স্টুডেন্টদের প্রিভিয়াস নলেজ এর জন্য কি থাকা প্রয়োজন, আজকে অবজেক্টিভস কী হবে, লক্ষ্য কী হবে, এগুলো প্রি অ্যাক্টিভে থাকবে। ইন্টারঅ্যাক্টিভে আজকে যেটা ঠিক করে এসেছি সেটা পড়াবো। আর পোস্ট অ্যাক্টিভে বাচ্চাদের মূল্যায়ন হবে। পোস্ট অ্যাক্টিভ স্টেজে কী হবে, বাচ্চাদের মূল্যায়ন হবে, যে বাচ্চা কতটা শিখতে পারলো সেটা আমরা বোঝার চেষ্টা করবো, হ্যাঁ বা না? সবার ক্লিয়ার হলো? ওকে। এরপর আমরা পড়েছিলাম ম্যাক্সিমস অফ টিচিং, টিচিংয়ের কিছু প্রিন্সিপাল। আমরা কি পড়েছিলাম? টিচিং কি হয়, সবসময় সিম্পল টু কমপ্লেক্স হয়, নোন টু আননোন, জানা থেকে অজানা, সিন টু আনসিন, যেটা দেখেছে সেটা থেকে যেটা দেখেনি, অদেখা সেটার দিকে যাবে, ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে মূর্ত বস্তু, যেটাকে স্পর্শ করা যায়, দেখা যায়, শোনা যায়, ইন্দ্রিয় দ্বারা, যার দ্বারা জ্ঞান নির্ণয় করা যায়, তাহলে সেই ধরনের বস্তুকে আগে রিপ্রেজেন্ট করতে হবে, তারপরে অ্যাবস্ট্রাক্ট বস্তুতে যেতে হবে। ফ্রম হোল টু পার্ট, ফ্রম স্পেসিফিক অর পার্টিকুলার টু জেনারেল। মনে পড়ছে সবার? এগুলো ক্লাসে পড়িয়েছিলাম। যারা পুরনো স্টুডেন্ট আছেন মনে পড়ছে সবার? মিনময় স্যার থেকে শুরু করে বাকি সকলের, শবনম ম্যাম, সকলের মনে পড়ছে? ওকে। তাহলে দেখুন, এরপরে আমরা পড়েছিলাম ব্লুম টেক্সোনমি। ব্লুম টেক্সোনমিতে ব্লুম কি বললেন? ব্লুম বললেন যে যখন আমরা কোনো কিছু জ্ঞান অর্জন করি, মানে লার্নিং হয় আমাদের, তখন 3টা ডোমেনে লার্নিং প্রয়োজন। 3টা ডোমেন। একটা ডোমেন হচ্ছে আমাদের হচ্ছে কগনিটিভ ডোমেনের সাথে যুক্ত, কগনিটিভ ডোমেন। একটা হচ্ছে আমাদের অ্যাফেক্টিভ ডোমেনের সাথে যুক্ত, আর আরেকটা হচ্ছে আমাদের
সাইকোমোটর ডোমেনের সাথে যুক্ত, তাই তো? সাইকোমোটর ডোমেনের সাথে যুক্ত। ব্লুম কি বললেন? ব্লুম বললেন যে এই তিনটা ডোমেনে যদি লার্নিং হয় তাহলেই আলটিমেটলি কী হবে, আমাদের লার্নিং হবে। এই তিনটা ডোমেনের মধ্যে কোনো একটা ডোমেনেও যদি আলটিমেটলি লার্নিং না হয় তাহলে ওভারঅল লার্নিং হবে না। কগনিটিভ ডোমেনে আপনারা জানেন 6টা লেভেল রয়েছে এবং অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেনে 5টা করে লেভেল রয়েছে। তাহলে কগনিটিভ ডোমেন যুক্ত হচ্ছে আমাদের থিঙ্কিংয়ের সাথে, তাই তো? যুক্ত কিসের সাথে? আমাদের থিঙ্কিং, আমাদের চিন্তাভাবনার সাথে। অ্যাফেক্টিভ ডোমেন যুক্ত হচ্ছে আমাদের মোটিভেশন, কোনো কাজ করার জন্য আমাদের কতটা মোটিভেশন রয়েছে বা উইলিংনেস, ইচ্ছাশক্তি রয়েছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। আর সাইকোমোটর হচ্ছে অ্যাক্টিভিটির সাথে যুক্ত। সাইকোমোটর কি? আমাদের অ্যাক্টিভিটির সাথে যুক্ত, যে কোনো কাজ করতে যাচ্ছি আমার কতটা অ্যাক্টিভিটি আমি করতে পারছি, আমার কতটা সেই কাজে আমি নিজস্বতা দেখাচ্ছি, নাকি আমি কাউকে শুধু নকল করছি। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি সাইকোমোটর ডোমেন। তো প্রথমে হচ্ছে কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেনে সব থেকে লোয়েস্ট লেভেল হচ্ছে মেমোরি লেভেল, যে কোনো কিছুকে সিম্পল আমি মুখস্থ করছি। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোন জিনিসগুলো আসে? দেখুন, মেমোরি লেভেলে সিম্পল মুখস্থ। কীরকম মুখস্থ? অমুক অমুকের বাবার নাম কি? অনেক সময় ইতিহাসে আমাদের পড়তে হয় অমুক বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, অমুক স্থানটি কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন কি আমাদের সিম্পল মুখস্থ করতে হচ্ছে? এগুলো হচ্ছে কি মেমোরি লেভেল লার্নিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কী হবে? যখন আমরা নিজের ভাষায় কোনো কিছুকে ব্যক্ত করতে পারবো, বা আমরা দুটো বস্তুর মধ্যে কম দুটো বস্তুর মধ্যে কি করতে পারবো? কম্পারিজন করতে পারবো। দুটো বস্তুর মধ্যে কি সাদৃশ্য রয়েছে, কি বৈসাদৃশ্য রয়েছে, সেটা আমরা বলতে পারবো। এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আরও পরে নিজের ভাষায় ব্যক্ত করা এবং উদাহরণ দেওয়া, এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অ্যাপ্লাইং লেভেলে কী হবে? যে জ্ঞানটা আমরা পেলাম সেটাকে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তারপরে হচ্ছে অ্যানালাইসিস লেভেল। অ্যানালাইসিস লেভেলে আমরা কোনো অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জানার চেষ্টা করব। ইভ্যালুয়েটিং লেভেল মানে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হবে। ক্রিয়েটিং বা সিনথেসিস লেভেল হচ্ছে আমরা নতুন কিছু ক্রিয়েট করব। এই তো 6টা লেভেল ছিল কগনিটিভ ডোমেনে। ওকে, তারপরে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম, আচ্ছা, কগনিটিভ ডোমেনে এই যে আমরা মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যাপ্লাইং লেভেল পড়ছি, এগুলোই কিন্তু অনেক সময় মেমোরিটাকে নলেজ থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিংটাকে কম্প্রিহেনশন থাকতে পারে, মনে রাখবেন। ঠিক আছে, এরকমও কিন্তু থাকতে পারে। আন্ডারস্ট্যান্ডিংই কিন্তু কম্প্রিহেনশন আর মেমোরি কিন্তু নলেজ। ওকে, অ্যাফেক্টিভ ডোমেন যখন আমরা পড়েছিলাম, মনে করুন আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে আমাদের কোনো কাজ করার জন্য আমাদের কতটা মোটিভেশন রয়েছে, বা উইলিংনেস রয়েছে, ইচ্ছাশক্তি রয়েছে। প্রথমটা কি ছিল? রিসিভিং কি হচ্ছিল? যে কাউকে আমরা শোনার জন্য রেডি। রেসপন্ডিংয়ে কি হচ্ছিল? উইলিংনেস টু পার্টিসিপেট। এবার শুধু শুনছি না, সে যেটা করতে বলছে সেখানে পার্টিসিপেট করতে রেডি হলাম। পার্টিসিপেট করতে রেডি হচ্ছে রেসপন্ডিং। ভ্যালুইংয়ে হচ্ছে সে যেই কাজটা করতে বলছে সেই কাজের সাথে আমি ইনভলভ হতে চাই। পার্টিসিপেশনের থেকে এক ধাপ উপরে হচ্ছে ইনভলভ হওয়া। তারপরে হচ্ছে অর্গানাইজিং হচ্ছে তার আইডিয়া, সে যেটা আইডিয়া দিচ্ছে, অন্য কেউ কোনো আইডিয়া দিচ্ছে, সেটাকে আমি কি করছি? গ্রহণ করছি। আর ক্যারেক্টারাইজেশনে কি হচ্ছে? নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করছি। যেমন আমি আপনাদের পড়ানোর সময় এক্সাম্পলটা দেই এইভাবে, যে রক্ত দান করা সবাই আমরা জানি ভালো কাজ আমাদের করা উচিত। তার মানে কগনিটিভে সবার আমাদের জানা আছে যে রক্তদান করা ভালো কাজ। সবার আমাদের থিঙ্কিং আছে, নলেজ আছে। বাট যদি বলি রক্ত দিতে পারবেন, অনেকেই আছে পারবেন না, ভয় লাগে। তার মানে কি নেই? মোটিভেশন নেই, আপনাদের ইচ্ছা নেই। ঠিক আছে, তাহলে অ্যাফেক্টিভ ডোমেনে কি হচ্ছে? রিসিভিং। কেউ আমাকে বললো যে রক্ত দিবি, তাহলে আমি কি হচ্ছে? মোটিভেটেড হব। তাহলে মোটিভেটেড হওয়ার জন্য ফার্স্ট কাজ তাকে শুনতে হবে, তাকে শোনার জন্য আমাকে রেডি থাকতে হবে। রেসপন্ডিংয়ে কি হচ্ছে? রেসপন্ডিংয়ে আমি পার্টিসিপেট করতে রেডি। আমি এখনও কনভিন্স হলাম না যে আমি রক্ত দেবো, কিন্তু সে আমাকে এত জোর করেছে, আচ্ছা ঠিক আছে একদিন দেবো। ভ্যালুইংয়ে কি হলো? তার সঙ্গে আমি ইনভলভ হলাম, তার কাজ, সে যে রক্তদান শিবির অর্গানাইজ করছে তার সাথে আমি যুক্ত হলাম, এটা এক ধাপ উপরে। অর্গানাইজিংয়ে কী হচ্ছে? তার আইডিয়াকে গ্রহণ করছি। এখনও আমি নিজের বিহেভিয়ারে চেঞ্জ করিনি, বাট তার সে যে আমাকে বলেছে এর জন্য আমি অনেকটাই মোটিভেটেড হয়েছি। ক্যারেক্টারাইজেশন হচ্ছে সব থেকে উপরে অ্যাফেক্টিভ ডোমেনে। সেখানে আমি কী করলাম? আমি আমার বিহেভিয়ারটাকে চেঞ্জ করার জন্য রেডি হলাম। দেখুন, একটা মানুষের কাছে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেঞ্জ করা।
তাহলে এর জন্যই কিন্তু ক্যারেক্টারাইজেশন সব থেকে উপরে রেখেছে। তারপরে কি, সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেনে কি হচ্ছে, যে কোনো কাজ করার প্রতি আমার স্কিল আছে কিনা, কাজ করার ক্ষমতায় আমার স্কিল আছে কিনা, কাজটা আমি কীরকম করছি। প্রথমটা ছিল ইমিটেশন, অনুকরণ করা, আমাকে ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছে আমি ঠিক সেভাবেই করছি, সেটা হচ্ছে ইমিটেশন। ম্যানুপুলেশনে কি হচ্ছে, আমি সেখান থেকে নিজে থেকে কিছু এক্সপেরিমেন্টেশন করলাম, সেটা হচ্ছে ম্যানুপুলেশন। প্রিসিশন, দেখুন যখন আমি কোনো কিছু নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে যাব অবভিয়াসলি সেখানে অনেক ভুল বেরোবে, তাহলে বারবার যদি প্র্যাকটিস করি তাহলে আমি কি করব, অনেকটা আমার মধ্যে অ্যাকুরেসি আসবে, সেটা হচ্ছে প্রিসিশন। এখন অ্যাকুরেসি আসলো, তারপরে হচ্ছে আর্টিকুলেশন। আমি যদি আরও প্র্যাকটিস করতে থাকি তাহলে আমি কি একটা লেভেলে পৌঁছাবো, একটা ডিজায়ার্ড লেভেলে পৌঁছাবো। আর ন্যাচারালাইজেশন হচ্ছে স্কিলটা কি হয়ে যাবে আমাদের মধ্যে, ইন্টারনালাইজ হয়ে যাবে, একদম কি বলবো, যে আমাদের মধ্যে মনে হয় মিশে গেছে, যে আমাকে দেখে মনেই হচ্ছে না যে আমি এখানে একদম অজানা, মানে এই স্কিলটা আমার কাছে অজানা, দেখে মনে হচ্ছে যেন আমি যেন এটার জন্যই তৈরি হয়েছি। যেমন আমি পড়ানোর সময় বলেছিলাম, আমার স্যার যখন আমাকে ড্রাইভিং চালানো শেখাতেন, তিনি কো ড্রাইভার সিটে বসে আছেন, ড্রাইভারের পাশের সিটে বসে আছেন, সেখানে বসে গাড়ি পিছনে রিভার্স করাচ্ছে, সব কিছু করছে। তাহলে তাকে দেখে আমার মনে হতো যে এই যে তার এই ড্রাইভিং স্কিলটা, এটা এটা একদমই তার কাছে যেন একদম ন্যাচারালাইজ, একদম তার কাছে যেন মানে কি বলবো, যে এটা যেন একদম তার কাছে প্রাকৃতিকভাবে এসেছে। আমি পড়ানোর সময় এই এক্সাম্পলটা বুঝাই আপনাদের। তাহলে সব থেকে উপরে হচ্ছে ন্যাচারালাইজেশন, মনে পড়ছে সবার? তাহলে কি প্রশ্নগুলো আছে দেখুন, প্রশ্নগুলো সলভ হয় কিনা। অ্যারেঞ্জ দ্য এডুকেশনাল অবজেক্টিভস অফ কগনিটিভ ডোমেন ফ্রম লোয়ার অর্ডার টু হায়ার অর্ডার। লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডার সাজাতে হবে। দেখুন তো সব থেকে লোতে কে, সব থেকে লোতে ডি দিয়ে শুরু, নলেজ। ডি এর পর ই, কম্প্রিহেনশন। ডি এর পর ই, তারপরে অ্যানালাইসিস। দেখুন এখানে সিনথেসিসকে আগে রেখেছে, ইভ্যালুয়েশনকে পরে রেখেছে। অ্যাকচুয়ালি যদি কখনো দেখেন ইভ্যালুয়েশনটাকে আগে রেখেছে, সিনথেসিসটাকে পরে রেখেছে, তাহলে অ্যাকচুয়ালি সেটা সঠিক না। অ্যাকচুয়ালি ব্লুম টেক্সোনমি রিভাইজ হয়। ব্লুম যখন প্রথম দেয় তখন তিনি সিনথেসিসকে আগে রেখেছিলেন, ইভ্যালুয়েশনকে পরে রেখেছিলেন। ব্লুম যখন প্রথম টেক্সোনমিটা দেয় তখন তিনি বলেছিলেন যে সিনথেসিসের থেকেও কঠিন হচ্ছে ইভ্যালুয়েশন, বেশি হায়ার অর্ডার, ইভ্যালুয়েশনকে রেখেছিলেন। তাহলে ওই হিসাবে এটা দিয়েছে। বাট অ্যাকচুয়ালিতে যখন দেখা যায় তিনি যখন রিভাইজ করেন পরবর্তীতে কি হয়, তিনি ইভ্যালুয়েশনকে 5 নম্বরে রাখেন, সিনথেসিসকে 6 নম্বরে রাখেন। তো এরকম তো কোনো অপশনই নেই, তো এর জন্য 2 নম্বরটা অ্যান্সারই এখানে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখুন তো, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যাক্সিমস অফ টিচিং। দেখুন ক্লাসে পড়িয়েছি, ক্লাসের নোট থেকেই আছে। কোনটা হবে, সিম্পল টু কমপ্লেক্স, রুরাল টু আরবান, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অ্যানালাইসিস টু সিনথেসিস, লো আইকিউ টু হাই আইকিউ। স্যার মাত্র পড়ালেন সিম্পল টু কমপ্লেক্স ছিল, মাত্রই পড়লাম, ক্লাসেও পড়েছি, তাহলে স্যার এ তো হবে। স্যার রুরাল আরবান পড়িনি, আচ্ছা স্যার 3 নম্বরটা তো পড়িয়েছেন, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটাও পড়িয়েছেন, তাহলে এসি তো হলো। ওকে, এসি হলো। তাহলে এসি যদি হয়, এবার দেখুন অ্যানালাইসিস টু সিনথেসিস, আমরা পড়লাম না যে অ্যানালাইসিস বেশি ইজি, তারপরে হয় সিনথেসিস। আমরা ব্লুম টেক্সোনমিতে তো পড়লাম যে আগে অ্যানালাইসিস আসছে 4 নম্বরে, 6 নম্বরে আসছে সিনথেসিস। তাহলে আগে বিশ্লেষণ করব, তারপরে সেটাকে সংশ্লেষণ করব, তাহলে সেটাও একটা ম্যাক্সিম হতে পারে। লো আইকিউ টু হাই আইকিউ এরকম কোনো ম্যাক্সিম নেই। তাহলে এসিডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভেরি গুড, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন, অনেকে বলতে সবাই সঠিক অ্যান্সার করেছেন, ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখুন, ইফ এ টিচার আস্ক এ কোশ্চেন অ্যাবাউট দ্য হাইট অফ কুতুব মিনার, মানে একজন টিচার কি প্রশ্ন জিজ্ঞাসা করলো, কুতুব মিনারের হাইট কত, দেন শি ইজ আস্কিং এ কোশ্চেন ফর, তাহলে কী লেভেলের টিচিং হবে এটা, রিফ্লেকটিভ, আন্ডারস্ট্যান্ডিং না মেমোরি লেভেল? একজন টিচার জিজ্ঞাসা করছে যে কুতুব মিনারের হাইট কত, তাহলে এটা কি হবে, ভেরি গুড, সবাই 3 নম্বর করেছেন। তাহলে টিচার কি করছে, সিম্পল মুখস্থ বিদ্যা, এটা কুতুব মিনারের হাইট কত এটা তো বোঝার কিছু নেই, বা নিজের থেকে থিঙ্কিংও দিবে না, তাই না? তাহলে এটা সিম্পল মেমোরি লেভেল, ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার করেছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন,
এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।